আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। তোমরা অবশ্যই ইতিমধ্যে অবগত আছো যে আমরা ঈদ উল ফিতরের ছুটি শেষ করে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের যে অনলাইন কার্যক্রম সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক যে অনলাইন কার্যক্রম আমরা বিগত দিনে চালিয়েছিলাম, সেই ধারাবাহিকতায় কিন্তু এখন আমরা অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই অবগত আছো যে বিগত 2-3 দিন যাবৎ কিন্তু তোমরা অনলাইন যে আমাদের মেসেঞ্জার গ্রুপটি রয়েছে সেখানে কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস পাচ্ছ। তোমাদের আমি ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আরেকটি মেসেজ দেবো যে তোমরা যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, আমি জানি যে অষ্টম শ্রেণীতে 100% প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে। যাদের এখনও খাতা জমা দেওয়া হয়নি বা সেমিস্টার পরীক্ষার খাতা তোমাদের এখনও লিখে শেষ করতে পারো নাই, তাদেরকে আমি বলবো যে অবশ্যই 2-1 দিনের মধ্যে তোমাদের খাতাগুলো স্কুলে এসে জমা দেবে। যেহেতু তোমাদের খাতাগুলো মূল্যায়ন করে আমরা আবার রেজাল্ট শিট তৈরি করব, যেহেতু আমরা অবশ্যই তোমরা জানো যে এ মাসের মধ্যেই কিন্তু আমরা প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্টটাও দিয়ে দেবো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে খাতাগুলো এখনও বাসায় রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জমা দিবে। আর খাতাগুলো জমা না দিলে কিন্তু আমরা অবশ্যই তোমরা জানো যে রেজাল্টের কাজ করতে পারতেছি না, আগাতে পারতেছি না। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবারও জোর দিয়েই বলছি যে তোমরা কিন্তু অবশ্যই প্রথম সেমিস্টার পরীক্ষার খাতাগুলো 2-1 দিনের মধ্যেই কিন্তু জমা দিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে। তোমরা অবশ্যই অবগত আছো যে সেমিস্টার পরীক্ষায় অর্থাৎ প্রথম সেমিস্টার পরীক্ষায় যে কয়টি অধ্যায় ছিল সেখান থেকে কিন্তু আমরা আরও সংক্ষিপ্ত করে বা ছোটো করে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষাটি নিয়েছি। এবার কিন্তু আমরা দ্বিতীয় সেমিস্টার সিলেবাসের যে দ্বিতীয় সেমিস্টার যে কয়টি অধ্যায় ধারণ করা হয়েছে বা যে কয়টি অধ্যায় নিয়ে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটি সাজানো হয়েছে, সেই সকল অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় তোমাদের যে কয়টি অধ্যায় রয়েছে তার মধ্যে দেখে থাকবে যে প্রথম অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টি কিন্তু রয়েছে। আর আমি কিন্তু আজকে তোমাদের সামনে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, এটি কিন্তু প্রথম অধ্যায়েরই হেডিং বা শিরোনাম, এটি দিয়েই কিন্তু তোমাদেরকে শুরু করবো। তারপরে আমরা দেখবো যে প্রথম অধ্যায়, তারপরে আমরা দেখবো যে ষষ্ঠ অধ্যায় রয়েছে। খেয়াল করবে সবাই, ষষ্ঠ, প্রথম, ষষ্ঠ, তারপরে আমরা দেখবো যে অষ্টম অধ্যায় রয়েছে, অষ্টম, তারপরে আমরা দেখব যে দশম অধ্যায়, দশম, এবং একাদশ অধ্যায়, একাদশ, তারপরে আমরা দেখছি যে ত্রয়োদশ অর্থাৎ 13তম অধ্যায়, ত্রয়োদশ, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই খেয়াল করবে, তোমাদের কাছে কিন্তু অবশ্যই আমি জানি যে সিলেবাস রয়েছে। তারপরে আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু আমাদের পড়তে হবে প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায়। তাহলে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টি অধ্যায় কিন্তু আমাদের শেষ করতে হবে খুব শীঘ্রই। আমরা কিন্তু জানি যে বর্তমান করোনা বৈশ্বিক মহামারীর কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। তোমরাও জানো যে জুন জুলাই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা সচিব কিন্তু একটি ঘোষণা দিয়েছে যে জুন জুলাইয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে কিন্তু আমরা এই যে বর্তমান সময়টাকে মানে দূর করছি বা বর্তমান সময়ে যে আমরা পিছিয়ে যাচ্ছি, এটা কিন্তু মেকআপ করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু বা সেজন্য কিন্তু আমি তোমাদের সামনে আজকে একটি অধ্যায় নিয়ে আলোচনা করবো, একটি অধ্যায়ের হেডিংটা নিয়ে আলোচনা করবো। ধারাবাহিকভাবে কিন্তু আমরা অধ্যায়গুলো শেষ করব। তোমরা কিন্তু নিয়মিত রুটিন অনুযায়ী কিন্তু ক্লাসগুলো মেসেঞ্জার গ্রুপে পাবে, ইউটিউব চ্যানেলে পাবে। তোমরা অবশ্যই জানো যে সৃষ্টি সেন্ট্রাল অনলাইন স্কুল অ্যান্ড কলেজ এটি নামে কিন্তু আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়। তারপরে কিন্তু আমরা ওই ক্লাসগুলো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেই। তোমরা অবশ্যই বিগত দিনে এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে জেনেছো। তো আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো, অবশ্যই ভালোভাবে খেয়াল করবে সবাই। ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। আমরা যদি ঔপনিবেশিক যুগ বা ঔপনিবেশিক শাসন কাকে বলে, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে ঔপনিবেশিক শাসন কি, ঔপনিবেশিক যুগ কি, আর ঔপনিবেশিক শাসনের
পূর্ববর্তী যে ইতিহাসটা রয়েছে, বাংলায় কারা শাসন করেছিল, কিভাবে শাসন করেছিল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণত তোমাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমে দেখো, আমরা দেখে থাকি যে বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। ইউরোপীয় বণিকেরা বা ব্যবসায়ীরা বাংলায় যে আগমন করেছিল, সেটা তাদের কিন্তু প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে এই দেশে তারা ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু আমরা একটা সময় দেখে থাকি যে যদিও তাদের উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য ছিল, পরে কিন্তু তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। তৎকালীন সময়ে বা তদানীন্তন সময়ের কিন্তু এটি একটা প্রচলন ছিল যে এক দেশের মানুষ বা এক দেশের ধনাঢ্য ব্যক্তিবর্গ অন্য দেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যদিও গমন করেন, সেখানে কিন্তু একটা সময় তাদের নিজের আধিপত্য বিস্তার করে থাকেন। তেমনি করে কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলায় ইউরোপীয় বণিকরা যদিও ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমাদের দেশে আগমন করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে কিন্তু তারা এই দেশের বা আমাদের বাংলাদেশের কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন। তোমরা এটি অবশ্যই জেনে থাকবে। আর এই ইতিহাসটা বা এই ঔপনিবেশিক যুগটা কিন্তু আমরা জেনে থাকবো যে 1947 সালের পূর্বের যুগ। 1947 সালের পূর্বের যুগ। দেখো, এই যে ইউরোপীয় বণিকরা যখন আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে গমন করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে নিল, এদের মধ্যে এই যে বণিক বা ব্যবসায়ীরা ছিলেন, এদের মধ্যে কিন্তু এগিয়ে ছিলেন বা সবচেয়ে উচ্চ স্থানে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে বা প্রতিযোগিতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সবচেয়ে এগিয়ে যান, বা তারা কিন্তু এই যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল বা রাষ্ট্রের যে কর্মকাণ্ডগুলো দখল করা বা রাষ্ট্রের কার্যক্রম দখল করা, এটি কিন্তু তারাই সর্বপ্রথম এগিয়ে যায়। তাহলে আমরা দেখে থাকবো যে যদিও এই দেশে বা বাংলাদেশে ইউরোপীয় বণিকরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে গমন করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে এই ব্যবসায়ীরাই কিন্তু বণিকেরাই কিন্তু এই দেশের বা বাংলার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। তার মধ্যে আমরা দেখে থাকবো যে এই রাষ্ট্রীয় ক্ষমতা দখলদারের মধ্যে প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া নামক একটি কোম্পানি। তারপরে আমরা দেখে থাকি যে 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা একসময় কী করে, ক্ষমতা দখল করে নেয়। তাহলে আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে 1757 সালে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে। দেখো, তোমরা কিন্তু বুঝতে পারছো যে অবশ্যই যে তদানীন্তন সময়ে ইউরোপীয় বণিকরা যদিও ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দেশে গমন করে, তারপরে কিন্তু তাদের এই দেশের সম্পদ, এই দেশের যে অর্থনৈতিক দিকগুলো রয়েছে, এগুলো বিবেচনার মাধ্যমে কিন্তু বা বিবেচনা করে কিন্তু তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা একসময় পৌঁছে যায়। এদেশে যখন তৎকালীন শেষ নবাব, তোমরা অবশ্যই জেনে থাকবে যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেই কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারপরে আমরা দেখবো যে বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। বাংলায় ইংরেজদের শাসন চলে কতদিন পর্যন্ত? 1947 পর্যন্ত। এভাবে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয়, 1757 সালের পরে বাংলাদেশ শাসন প্রতিষ্ঠিত হয়, সাধারণত সেই শাসন আমলকে আমরা কি বলে থাকি? ঔপনিবেশিক শাসন বলে থাকি। দেখো, আমরা এখানে পেয়ে গেলাম যে ঔপনিবেশিক শাসন কি বা ঔপনিবেশিক শাসন কাকে বলে। আমরা বলতে পারবো যে 1757 সালের পরে বাংলায় যে শাসন আমল প্রতিষ্ঠিত হয় বা যে শাসন চলে, তাকেই কিন্তু সাধারণত আমরা ঔপনিবেশিক শাসন বলতে পারি। তারপরে প্রশ্ন হতে পারে যে ঔপনিবেশিক যুগ কি? সেখানে কিন্তু আমরা বলবো যে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে শাসনামল বাংলায় চলেছিল বা বাংলায় চলে, তাকেই কিন্তু আমরা ঔপনিবেশিক যুগ বলি। তাহলে আমরা দেখো যে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই সময়কে বা এই যুগকে কিন্তু আমরা ঔপনিবেশিক যুগ হিসেবে চিনে থাকি বা জেনে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করব যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ঔপনিবেশিক শাসন কি আর ঔপনিবেশিক যুগ কি। দেখো, আমি আরও একবার তোমাদেরকে বলছি যে 1757 সালের পর থেকে বাংলায় যে শাসনামল প্রতিষ্ঠিত হয় বা বাংলায় যে শাসন প্রচলন হয়, সাধারণত সেই শাসনামলকেই আমরা ঔপনিবেশিক শাসন হিসেবে চিনি বা জানি বা ঔপনিবেশিক শাসন বলে। তারপরে আমরা যদি জানতে চাই যে ঔপনিবেশিক যুগ কাকে বলে, তাহলে আমরা বলবো যে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত সময়কেই ঔপনিবেশিক যুগ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু দুটি প্রশ্ন এখানে
পেয়ে গেলাম, এটা কিন্তু অবশ্যই এই অধ্যায় যেহেতু তোমাদের দ্বিতীয় সেমিস্টার রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই হবে। ঔপনিবেশিক শাসন কি, ঔপনিবেশিক শাসন কাকে বলে, তারপরে আমরা জানবো যে ঔপনিবেশিক যুগ কাকে বলে, ঔপনিবেশিক যুগ কি। দেখো, তারপরে আমরা কিন্তু বাংলা ঔপনিবেশিক শাসন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। দেখো, বাংলায় ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক শাসন, বাংলায় ঔপনিবেশিক শাসন। ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া, সাধারণত ঔপনিবেশিক একটি সাধারণত প্রক্রিয়া। সাধারণভাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশের উপর কী করে, প্রভুত্ব সৃষ্টি করে বা প্রভুত্ব স্থাপন করে, তারা নিজেদের দখলদারি নিয়ে আসে। তারপরে অধীনস্থ দেশটির জনগণ, সম্পদ সব কিছুর অধিপতি দেশটির নিজস্ব স্বার্থ অনুযায়ী কী করে, পরিচালনা করে। প্রথমে কিন্তু একটি দেশ অন্য দেশের উপরে প্রভুত্ব বা রাজত্ব স্থাপন করে, তারপরে ওই দেশের জনগণ, সম্পদ সব কিছু কী করে, নিজের দখলে নিয়ে আসে। এখানে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। দখলকারী দেশটি, যে দেশটি দখল করলো আর যারা দখল হইল, এই যে বিষয়টা, এটি কিন্তু সাধারণত উপনিবেশ। এই সময়টা বা এটাকে কিন্তু সাধারণত উপনিবেশ আমরা বলতে পারি। দেখো, আবার বলছি যে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। তারপর আমরা দেখব যে বাংলার প্রায় 200 বছর এমনভাবে কিন্তু ইংরেজদের শাসনামল চলে, বা ইংরেজদের মধ্যে দিয়ে কিন্তু ইংরেজ ঔপনিবেশিক শাসন ছিল। 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্যে দিয়ে কিন্তু সাধারণত এই ইংরেজদের শাসনের সূচনা হয়েছিল। তারপরে আমরা দেখব যে তারপরে নানা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 1947 সালে কিন্তু এটি শেষ হয়। যদি 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, যেটা বললাম যে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজদের শাসন সূচনা করেছিল, তারপরে কিন্তু বিভিন্ন আন্দোলন ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে কিন্তু 1947 সালে এটি অবসান হয়। তাহলে আমরা অবশ্যই কীভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিন্তু কিছুটা কিন্তু অবশ্যই আমাদের জেনে নিতে হবে, তাই তো? তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক যুগ এই বিষয়টি কিন্তু ভালোভাবে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা আগামী ক্লাসে আলোচনা করব যে ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল কিভাবে, এবং তা জানার আগে সেই সময় বাংলার ইতিহাস বা বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে আগামী ক্লাসে আলোচনা করব। আজ এ পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।